আছো বাচ্চারা, ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার এসডব্লিউটা করে এনেছো? আমি জানি তোমরা আমাদের এসডব্লিউটা করে এনেছো। সবাই সুন্দর করে খাতা বের করো, আর আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, মিলিয়ে নাও। আমি তো কালকে একটা করেছিলামই। 1 নাম্বার কি ছিল? ঢাকাই শাড়ি। ঢাকাই শাড়ি কি লিখেছো? ডেমরা, তাই না? ঢাকার অদূরে ডেমরা। তারপরে রেশমি শাড়ি। রেশমি শাড়ি কোথায়? রাজশাহী। তারপরে শীতল পাটি। শীতল পাটি হচ্ছে কোথায়? সিলেট। সবাই ঠিক লিখেছো তো? আমার মতো করেই লিখছিলে তো? বলো তো। তারপরে কি ছিল? খেজুরের গুড়, তাই না? সেটা কোথায়? ফরিদপুর। লাস্ট মধু। মধু কি? সুন্দরবন। লিখেছো সবাই? ঝটপট মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি জানি সবারটাই ঠিক আছে। সবাইকে ভেরি গুড পারার জন্য। আচ্ছা, এখন আমরা আমাদের পড়ায় ফিরে যাই। সবাই বই বের করো, বইয়ের পৃষ্ঠা নাম্বার 42। আজকে আমরা সমাজ বিকাশের যে স্তরগুলো, সেই স্তরগুলো সম্বন্ধে পড়বো, তাই না? আচ্ছা, 42 নম্বর পেজ বের করেছো? গুড। সমাজ বিকাশের বিভিন্ন স্তর: শিকার ও খাদ্য সংগ্রহ, উদ্যান কৃষি, পশুপালন সমাজ। সমাজ বিকাশের স্তরগুলো কয়টা ছিল? 6টা। একটা হচ্ছে শিকার, খাদ্য সংগ্রহ; 2 উদ্যান কৃষি ভিত্তিক; 3 পশুপালন; 4 কৃষি ভিত্তিক; 5 শিল্প ভিত্তিক; 6 শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। তাহলে আমরা প্রথমটা শুরু করি। আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ? শুরু করছি। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার আর খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে আদিম মানুষের একদম একেবারেই আদিমতম সময়টা। সেই সময়টা হচ্ছে এরকম, মানুষ কিছুই করতে পারতো না, সে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর ছিল। গাছ থেকে ফলমূল সংগ্রহ করত, পশু শিকার, পশু বা মাছ ধরতো, শিকার করে নিত, ওইটা শিকার করে ওই মুহূর্তেই খাওয়া শেষ করে শেষ। পরবর্তীতে আবার যখন তার খিদে লাগতো, সে আবার শিকার বা ফলমূল যা পেত প্রকৃতি থেকে তাই খেত। সে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, সে নিজে কিছুই তৈরি করতে পারতো না। ঠিক আছে? তো এই সমাজে মানুষগুলো তখন কি করেছিল? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের একদম আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, মানুষ গুহায় ও বনে জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে পারতো না। আমরা কি করছি দেখো, প্রথমে ধানের বীজ বপন করছি, সেখান থেকে ধান হচ্ছে, সেই ধান কেটে কি করছি? শুকাচ্ছি, মাড়াই করছি, তারপরে সিদ্ধ করছি, সিদ্ধ করে আবার শুকনা করে সেটার ফেলে দিচ্ছি ভেতর, পাশে যে খোসাটা সেটা ফেলে ধানটাকে পরিষ্কার করে নিচ্ছি, সেই ধানটাকে রান্না করে ভাত হিসাবে খাচ্ছি, কখনো পোলাও হিসাবে খাচ্ছি, কখনো বিরিয়ানি। চিন্তা করো কত কিছুই আমরা এই ধান থেকে তৈরি করছি। বাট তারা
এই প্রাকৃতিক সম্পদের কোনো রকম ব্যবহার তারা জানতো না, যা পেত তাই খেত। কোনো রকম পরিবর্তন করে সুন্দর করে খাবার যে একটা ব্যাপার, এটা তারা জানতো না। তারপরে কি হয়েছে, বনে জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো। সবসময় তো এক জায়গায় খাবার পাওয়া সম্ভব না, তাই তারা জায়গায় জায়গায় ঘুরে বেড়াতো। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ছিল, তাদের কোনো ঘর বাড়ি ছিল না স্থায়ী। যেখানেই তারা রাত হতো, যেই গুহা পেত গুহাতে গিয়ে ঘুমাতো। ফলমূল, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলত তখন তারা খেত, শিকার না মিললে উপাস করে। এই প্রথাটা ওই সময় থেকে শুরু হয়েছে, কারণ ওই সময় তখনও কি ছিল, মুদ্রার প্রচলনটা ছিল না। ঠিক আছে, এই তিনটা স্টেপ আমরা পড়লাম। তিনটা স্টেপ হচ্ছে একদম প্রাচীনকালের আদিম যুগের মানুষদের চলার কিভাবে তারা উন্নত করেছে, এই জিনিসগুলি জানলাম। তো কাজটা কি, কাজ হচ্ছে দলে ভাগ হয়ে এই যে তিনটি সমাজের বৈশিষ্ট্য আমরা দেখেছি, এই বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হলে আমরা বৈশিষ্ট্যগুলো কাজটা কমপ্লিট করে ফেলি। বৈশিষ্ট্যগুলো কি কি ছিল একটু লিখি, সবাই খাতা খোলো। খাতা খুলেছ? আচ্ছা, আমি বৈশিষ্ট্য অনেক বেশি একসাথে না লিখি, দুটো করে লিখি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে এগুলোর কি কি বৈশিষ্ট্য ছিল। প্রথম সমাজটা কি ছিল? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। ঠিক আছে, তাদের প্রধান বৈশিষ্ট্য কি ছিল বলতো? তারা শিকার করে এবং ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত বা জীবন ধারণ করত। ঠিক আছে, 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার কি দিতে পারে ইম্পর্টেন্ট? তাদের একমাত্র হাতিয়ার ছিল পাথর। ঠিক আছে, ঝটপট তোমরা লিখে নাও, পরেরটা লিখো, ঝটপট লিখে নাও বাবা। হয়েছে? আমি পরেরটা দিচ্ছি, হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। দুই নাম্বারটা হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ, তাই না? প্রথমটা কি ছিল? এই 1 নাম্বারটা এবং ইম্পর্টেন্টটা হচ্ছে এই সময় তারা বাড়ির আশেপাশে কি ছিল বলতো? আশেপাশে ক্ষুদ্র পরিসরে কৃষিকাজ শুরু করে।
ঠিক আছে, ক্ষুদ্র পরিসরে কৃষিকাজ তারা শুরু করে। 2 নাম্বার হবে এই কৃষিকাজ কারা করত? মেয়েরা। মেয়েরা করে থাকতো। লিখে নাও বাবা, তাড়াতাড়ি লিখো। ঠিক আছে, এই কাজটা মেয়েরা করে থাকতো। বৈশিষ্ট্য দুটো জলদি লেখো বাবা। হয়েছে? আচ্ছা, মুছে দিচ্ছি, লাস্টটা লিখছি। পশুপালন সমাজ। এক নম্বর হচ্ছে তারা পশুপালন, পশুকে পোষ মানাতে শিখেছিল। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে এই সময় দ্রব্য বিনিময় প্রথা শুরু হয়। ঠিক আছে, দুইটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে যেগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম বৈশিষ্ট্য। ছটপট লেখো। হয়েছে? আমি এবার পরবর্তী পেজে চলে যাচ্ছি, পৃষ্ঠা নাম্বার 44। সবাই দেখো পাঠ 5 এবং 6। সমাজ বিকাশের বিভিন্ন স্তর, কৃষি, শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। আগে এই 3টা পড়লাম, এটা হচ্ছে প্রাচীনকাল সময়। তারপরের স্টেপ আগানোতে কি হয়েছিল? কৃষি ভিত্তিক, শিল্প ভিত্তিক এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজ নিয়ে কথা বলবো এখন। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, লেখা তো হয়েছে। আচ্ছা, কৃষিভিত্তিক সমাজটা এবার কি ছিল? কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গলের আবিষ্কার হলে পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে মেয়েরাও যদি ছোটখাটো পরিসরে কাজ করত, তারপর লাঙ্গল যখন আবিষ্কার হলো তখন থেকে এই কৃষিকাজটা ছেলেরাই করছে। প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করে। কালক্রমে হালের বদলে কি হবে? নিজে হাল না ধরে বলদ চলে আসে। বলদটা কি? বলদ হচ্ছে গরু, তাই না? গরু দিয়ে করে, এটা সব তোমরা ভালো জানো। লাঙ্গল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। যখন নিজে করতো তখন উৎপাদনের পরিমাণ কম হতো, মানে কষ্ট বেশি হতো। যখন সেটা পশু দিয়ে করা হলো, লাঙ্গল ব্যবহার করা হলো, তখন এই কাজটা আরো সহজতর হলো এবং উৎপাদনও বাড়তে থাকলো। যেসব অঞ্চলে বন্যা হতো এবং দুঃখিত, যেসব অঞ্চলে বন্যা হতো, বন্যাতে কি হয়? প্রচুর পলি জমা পড়ে, তাই না? পলি এসে পারে জমা হয়। তো সেই পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম এবং বার্লির বীজ ছিটিয়ে দিত।
এই বন্যার পরে ওই জমিটাতে যেখানে পলি পড়েছে সেখানে গম আর বার্লির বীজ ছিটিয়ে দিত, তাহলে সহজেই এই গাছগুলো হতো। এসব অঞ্চল ছিল নীল নদের তীর, সিন্ধু উপত্যকা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকা। সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টিপাত হতো। ওই সময়টাতে আফ্রিকাতে এবং পশ্চিম এশিয়াতে অনেক বৃষ্টি হতো, তাই কৃষিকাজ এইসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। তা যেহেতু বৃষ্টি হতো, পানির পরিমাণ ভালো ছিল, কৃষিকাজটা খুব ভালো মতো হতো, এই জন্যই কৃষিটা বিস্তার লাভ করেছে। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। এই কৃষিকাজের প্রসারটা হওয়ার সাথে সাথে কি হয়, পশুপালনের যে আগ্রহটা, এই যে লাঙ্গল টানার জন্য যে বলদ লাগবে, তারপরে আরো যে পশু পাখিটা তারা গৃহপালিত হিসেবে পালন করতে পারে, সেগুলোর চাহিদাটাও প্রয়োজনীয়তা ধীরে ধীরে বাড়তে থাকে। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়, মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরো নিশ্চিত করে দেয়। এই সমাজে উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব হয়। এই সমাজের কি হয়, এই সমাজে কিছু মানুষ অবসর জীবনযাপন করারও একটা সুযোগ তৈরি হয় এই সমাজের সময়। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এ কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। মানে যখন থেকে মানুষ কৃষি কাজ করার জন্য আগ্রহ শুরু করে এবং এটা বৃহৎ পরিসরে করা শুরু করে, তখন থেকেই মানুষের কি হচ্ছে, উৎপাদন বাড়ার সাথে সাথে তাদের আরো কিছু প্রয়োজনীয়তাটা বাড়া শুরু হলো। কি, যেটা হচ্ছে যে গবাদি পশু পালন শুরু হলো, যেটা তার কৃষিকাজের জন্য প্রয়োজন। এবং এই কৃষিকাজ করার সাথে সাথে কিছু মানুষ, যেহেতু আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে, কিছু মানুষ এই কাজগুলো রেখে এই কৃষির ফসলগুলো, ধরো এটাই চিন্তা করি যে কৃষি যে ফসলগুলি উৎপাদন হচ্ছে এগুলো তারা বিক্রি করার জন্য বা বিনিময় প্রথা, ওই সময় যে প্রথাটাই চলুক, তার জন্য কিছু লোক ওই কাজের দিকে অগ্রসর হলো, তাহলে সেটা কোন দিকে চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য। তারপরে আরো কি ছিল, ব্যবসা বাণিজ্যের সাথে সাথে নগর জীবনের বিকাশে ভূমিকা রাখছে। যেমন এই যে তাদের যে সভ্যতা, সমাজ ব্যবস্থাটা, এইটার বিকাশের জন্য তারা কিছু অবদান রাখতে শুরু করলো, তাদের সভ্যতাটা শুরু হলো। এর আগ পর্যন্ত যারা ছিল তারা শুধু জীবন ধারণের জন্য, নিজে খেয়ে পড়ে বাঁচার জন্য চেষ্টা করে যেত, সেই তাগিদেই তারা পরিশ্রম করত। কিন্তু কৃষিকাজ যখন থেকে শুরু হলো, উন্নয়নটা ধীরে ধীরে শুরু করলো, তখন থেকে তারা তাদের সমাজটাকে, নগর ব্যবস্থাটাকে উন্নত করার জন্য, বিকাশ করার জন্য কাজ শুরু করলো। এভাবেই সভ্যতাটা শুরু হলো। এই কারণেই বলা হয় কৃষি আসলেই, সভ্যতাটা হচ্ছে কৃষির অবদান। তারপরে হচ্ছে শিল্পভিত্তিক সমাজ। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এই এখন থেকে যখন কৃষিকাজের থেকে শুরু হলো যে সভ্যতাটা, সেই সভ্যতা ধীরে ধীরে বিকাশ শুরু হচ্ছে শিল্প ক্ষেত্রে গিয়ে, শিল্প ভিত্তিক সমাজে গিয়ে। ওই সময় কি হয়েছে, ইউরোপে মধ্যযুগের শেষ দিকে কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। কি উন্নয়ন ঘটেছে, ওই সময় জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। যখন মানুষ খাওয়া পড়াটা ভালোভাবে পাচ্ছে, তখন সে অন্যদিকে আস্তে আস্তে মনোনিবেশ করতে শুরু করলো। প্রথমে যখন ব্যবস্থা এরকম ছিল যে সম্পূর্ণ প্রকৃতির উপর ডিপেন্ড ছিল তারা, তখন তাদের শুধু আমাকে খেয়ে বা আমার পেট ভরাতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে প্রতিকূল আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে, এই ধারণাটাই সব সময় কাজ করত। ধীরে ধীরে যখন তারা পশুপালন করলো, কৃষিকাজ শুরু করলো, তাদের খাদ্যের উৎপাদন আস্তে আস্তে বাড়তে থাকলো, খাদ্য খোঁজার তাদের সেই আকুতিটা আস্তে আস্তে কমে আসলো যে আমি খাদ্য উৎপাদন করছি, আমি খাদ্য সবসময় পাবো। এই বিশ্বাসটা যখন তাদের মধ্যে সরে আসলো, তারপর থেকে তারা
বিভিন্ন দিকে মনোনিবেশ করা শুরু করলো। যেমন জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের তখন আকর্ষণ শুরু হলো। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগৃতি বা রেনেসাঁ নামে পরিচিত। নবজাগৃতি কোনটা? গৃতি যেটা হচ্ছে রেনেসাঁ নামে পরিচিত, এটা হচ্ছে রোমের যে জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্যটা, রোমের মানুষরা যে জ্ঞান বিজ্ঞান নিয়ে আর চিন্তা করেছে, তারা কিছু গবেষণা করেছে, ওই জিনিসটা ওই সময় আবিষ্কার হয়েছিল। ইউরোপের মানুষরা তাকে রেনেসাঁ নামে পরিচিত দিয়েছে। এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। মানে মানুষ ধীরে ধীরে নতুনত্বকে পাওয়ার জন্য, নতুন কিছু জানার জন্য বেরিয়ে পড়ে। সেটাই হচ্ছে এরকম, পৃথিবীকে আবিষ্কার করতে। আর কি কি আছে আমি যেখানে থাকছি তাছাড়া আশেপাশে আর কি কি আছে আমি দেখি। 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। এই যে অজানাকে জানার আগ্রহ, এখান থেকেই আর কি কি আছে আমার আশেপাশে, কি হচ্ছে না হচ্ছে সব জানার আগ্রহ থেকেই এক সময় 1492 সালে কলম্বাস আমেরিকা পৌঁছে গেল। যে আমেরিকা একটা দেশ আছে সে আবিষ্কার করলো। ইউরোপ ছাড়া আমেরিকা যে একটা দেশ আছে, এরকম থাকার মতো সব আছে, সেটা সে আবিষ্কার করলো। 1685 সালে যা নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ। ধীরে ধীরে জ্ঞান বিজ্ঞানের দিকে যখন চর্চা শুরু হলো, বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস নিয়ে ভাবতে শুরু করলো, তখন একদল চলে গেল হচ্ছে পৃথিবীটা অনুসন্ধানে, একদল চলে গেল জ্ঞান বিজ্ঞানের দিকে। পৃথিবী অনুসন্ধানে বের হয়ে কি করলো, 1492 সালে কলম্বাস আমেরিকা পৌঁছে গেল, আমেরিকা আবিষ্কার করলো। ঠিক তেমনি 1685 খ্রিস্টাব্দে নিউটন কি আবিষ্কার করলো, মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী যে আমাদের একটা আকর্ষণ শক্তিতে টানছে নিজের দিকে, সেই শক্তিটা। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। কত? 1800 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন, মানে এই যে এখন আমরা যে গাড়ি চড়ছি, মোটরসাইকেল বলো, গাড়ি বলো, ট্রাক্টর বলো, এই যে ইঞ্জিনগুলো, এই ইঞ্জিনগুলো 1800 শতকের দিকে পুরোপুরি এটাই না, কিছু পরিবর্তন হয়েছে। আগে ছিল বাষ্পচালিত ইঞ্জিন, এটা আবিষ্কৃত হওয়ার ফলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করে সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, মানে সুতা দিয়ে যে কাপড় তৈরি করা হয়, স্পিনিং মেশিন, সেটা তৈরি করা শিখলো। যান্ত্রিক তাঁত, তাঁত আগে ছিল হাতে বোনা, এখন সেটা যান্ত্রিকভাবে করা শিখলো। বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন, এই যে রেলগাড়ি, জাহাজ, এগুলো এই বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের ফলে তারা ধীরে ধীরে এগুলো তৈরি করতে শিখলো। এই যে তাদের সভ্যতাটা বিকাশ হচ্ছে। এক সময় বিদ্যুৎ আবিষ্কৃত হয়, আর স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এক সময় বিদ্যুৎ আবিষ্কার করেন কে? টমাস আলভা এডিসন। সে বিদ্যুৎ আবিষ্কার করে, এবং আর কি আবিষ্কার হয়? স্টিম টারবাইন নামে বিশেষ এক ধরনের বাষ্পীয় ইঞ্জিন, যা বিদ্যুৎ উৎপাদন শুরু করে। দেখো ধীরে ধীরে আমরা পরিবর্তন হচ্ছি, আজকের সমাজের দিকে আমরা চলে আসছি। এভাবে একদিনে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়, আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে। একদিকে যেমন এই ইঞ্জিন আবিষ্কারের ফলে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হতে থাকে, ঠিক তেমনি রেল এবং জাহাজ দিয়ে আমরা এই মালামালগুলো ব্যবসা বাণিজ্যের জন্য দূর দূরান্তে বিক্রির জন্য নিয়ে যেতে পারি, যোগাযোগেরও বিস্তার লাভ হয়। এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, পথিকৃত ছিল ইংল্যান্ড। শুরু হয়েছিল ইউরোপে, কিন্তু তার পথিকৃত পথ প্রদর্শক বা শুরুটা হয়েছিল ইংল্যান্ড থেকে। কেন? কারণ ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিনটা শুরু হয়েছিল। বিকাশ যদিও সে ইউরোপে হয়েছে, কিন্তু শুরুটা কিন্তু ইংল্যান্ড করে দিয়েছিল, এখানে সেটাই বলেছে। 1819 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 1818 আর 19 শতকে, ঠিক আছে। 18 শতকে শুরু হয়েছিল বাষ্পচালিত ইঞ্জিন, আর 18 আর 19 শতকে হয়েছে কি?
কয়লা, গ্যাস, পেট্রোল, বিদ্যুতের ব্যবহার। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করত মূলত কোথায়? এশিয়া এবং আফ্রিকায়। শিল্প কারখানা এবং শ্রম, কাঁচামাল এগুলোর চাহিদা মেটাতে ইউরোপের মানুষগুলি এশিয়া এবং আফ্রিকার দিকে চলে আসলো, কারণ ওইখানে এইসব জিনিসের কাঁচামাল এবং শ্রমিক ভালো পাওয়া যায়। তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। 20 শতকে শুরু হয় বিমান মানে এরোপ্লেন, রেডিও, সিনেমা এবং টেলিভিশন আমরা যা দেখছি তার ব্যবহার। ধীরে ধীরে কি করে বিপ্লবটা হচ্ছে দেখো। শিল্প বিপ্লব, পরবর্তী সমাজ। শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। শিল্পভিত্তিক সমাজ যখন যায়, এখন আমরা দেখি আগে যে আমরা লাঙ্গল চালাতাম সেটা বলদ দিয়ে, এখন সেটা ট্রাক্টরে করা হচ্ছে, তাই না? এই যে পশু পাখির পরিবর্তে ইঞ্জিন ব্যবহার হচ্ছে, এরকম সব ক্ষেত্রেই প্রাকৃতিক জিনিসটা সরানোর ফলে ইঞ্জিন জিনিসটা দিয়ে, যন্ত্র দিয়ে আমরা সেই কাজটা করার চেষ্টা করছি এবং যা অনেক দ্রুত, অনেক বেশি করা যাচ্ছে। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন। এই যে বিশ্বের সব জিনিস এখন আমরা খুব দ্রুত ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছি। খুব দ্রুতই আমি পৃথিবীর অপর প্রান্তে দেশে কোনো সমস্যা হচ্ছে কিনা, তারা কি হচ্ছে, তারা কি ফিল করছে, তাদের সাথে যোগাযোগ করতে পারছি ফেসবুকের মাধ্যমে। এটা তো তোমরা জানো। এই জিনিসগুলি শিল্প বিপ্লবের পরবর্তীতে হচ্ছে। শিল্প বিপ্লব শুরু হলো, আস্তে আস্তে সব কিছু আবিষ্কার হলো, যন্ত্রচালিত শুরু হলো। এখন আমাদের সমাজ হচ্ছে যন্ত্রচালিত এবং এই যন্ত্র থেকে বিভিন্ন নিজেদের সুবিধার জন্য, নিজেদের প্রয়োজনীয়তার অনুযায়ী ব্যবহার করে আমরা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজতর করে ফেলেছি, তাই না? এটাই হচ্ছে আস্তে আস্তে সমাজের এই বিবর্তন হলো এগুলো। তো এখন তো আমরা এই 6টা বর্ণনা পড়লাম। আমি কিছুক্ষণ আগে প্রথম 3টা আদি যুগের যে পরিবর্তন 3টা, সেই 3টার বৈশিষ্ট্য দিয়েছি। এখন চলে আসছে কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক এবং শিল্প বিপ্লব পরবর্তী 3টা সমাজের বর্ণনা। এই বর্ণনাগুলোর কাজটা দেখো, দলে দলে ভাগ হয়ে কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। এই কাজটাই তোমরা আজকে বাড়ির কাজ হিসেবে নেবে। বাড়ির কাজ করবে হচ্ছে, আমি লিখে দিচ্ছি। আজকে আমি আর এই সমাজ ব্যবস্থাগুলো সম্বন্ধেই পড়লাম, আর আগালাম না, ঠিক আছে? আগামী ক্লাসে যাব। SWটা শেষ করে নাও। সেটা হচ্ছে এই 3টি সমাজ ব্যবস্থার এখন আমরা যে 3টা পড়লাম, কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, এই 3টি সমাজ ব্যবস্থার 2টি করে বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রত্যেকটা 2টা করে বৈশিষ্ট্য লিখে নিয়ে আসবে। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই বৈশিষ্ট্যগুলো আমি সলভ করে দিব, আশা করব তোমরাও লিখে নিয়ে আসবে, ঠিক আছে? আর আজকে যতটুকু পড়েছি অবশ্যই বাসায় ভালো মতো রিডিং পড়বে, দেখবে আমার কথাগুলোর সাথে মিলে যাচ্ছে এবং তোমাদের পড়াটাও খুব সহজ মনে হচ্ছে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।